বন্যা পরিস্থিতিতে শনিবার এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত দিল বোর্ড। সহকারী শিক্ষক পদে ৪৬,০০০ পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ। ১৯২টি নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ করবে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতি নবজাতকের জন্মে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। আজ আবার কমল সোনার দাম। বিএনপির সরোয়ার আলমগীরের শপথে বাধা নেই, প্রার্থিতা বহাল, জানালো হাইকোর্ট। ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। চট্টগ্রাম বিভাগ সহ দেশের অন্যগুলোর কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতি এলাকাগুলোতে আগামী শনিবারের এইচএসসি ও সমমান পরীক্ষার সিদ্ধান্ত আগামীকাল শুক্রবারের মধ্যে জানানো হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি গণমাধ্যমকে জানান, শনিবারের পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে শুক্রবার দুপুরের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে। শনিবার অনুষ্ঠিত হবে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদ্রাসার আলিমের ইংরেজি প্রথম পত্র ও কারিগরি বোর্ডের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগের দ্বিতীয় পত্র পরীক্ষা। এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার গতকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। আপিল বিভাগ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ২০২৩ সালের ৪৬,১৯৯ পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ১৫১ জন রিটকারীকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে বলা হয়েছে। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। রায়ে আদালত ৩টি নির্দেশনা দেন, যথা ১৫১ জন রিটকারীকে ৬০ দিনের মধ্যে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। ২০২৪ সালে কোটা বাতিল সংক্রান্ত আপিল বিভাগের রায়ের আলোকে ৪৬,১৯৯ পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশ করতে হবে। ইতোমধ্যে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জন শিক্ষকের নিয়োগ বহাল থাকবে। রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, ২০২৩ সালের নিয়োগে তৎকালীন কোটা পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। পরে তা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগ মেধাভিত্তিক ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। যে লক্ষ্যে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। আজ রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এজন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় জনস্বাস্থ্য সেবার মানোন্নয়নে সরকার আরও কার্যকরভাবে কাজ করছে। তিনি বলেন, চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সেই লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে। দেশের সকল দুর্গম এলাকায় রোগীদের উন্নত চিকিৎসা কেন্দ্রে আনার জন্য অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী সৃষ্টির যত্ন ও পরিচর্যার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাস্তুতন্ত্রের সঙ্গে মানব সমাজের সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য। তাই পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। একটি সন্তান জন্মগ্রহণ করলে একটি করে গাছ লাগিয়ে সেই জন্ম উদযাপনেরও আহ্বান জানান তিনি। আজ রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি জাতীয় পরিবেশ পদক ২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৫ প্রদান করেন। একই সঙ্গে সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন।
দেশের বাজারে সোনার গয়নার দাম আজ আবার কমেছে। একই সঙ্গে কমেছে রূপার দাম। আজ বৃহস্পতিবার ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের সোনার দাম ভরিতে কমেছে ৩,৩24 টাকা। এর আগে গত সোমবার ভরিতে ৩,266 টাকা কমে, অর্থাৎ সোমবার ও আজ মিলিয়ে 22 ক্যারেটের ভালো মানের সোনার দাম কমল মোট 6,590 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকাল 10টায় সোনা রূপার নতুন দাম কার্যকর করেছে। জুয়েলার্স সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। নতুন দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের সোনার দাম ভরিতে এখন পড়ছে 2,21,966 টাকা। 21 ক্যারেটের সোনার দাম হয়েছে 2,11,993 টাকা। 18 ক্যারেটের সোনার দাম হয়েছে 1,82,075 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে 1,48,774 টাকা। এদিকে আজ 22 ক্যারেটের রূপার দাম দাঁড়িয়েছে প্রতি ভরি 4,607 টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন আদালত। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে তার কোনো বাধা নেই। আজ হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। গত 2রা জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়। আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন। জামায়াত সমর্থিত প্রার্থী নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারি। মামলার নথি অনুযায়ী ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নুরুল আমিন। আপিল বিভাগ সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফটিকছড়ি আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সরোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে এখনও ওই আসনের চূড়ান্ত ফলাফল ও গেজেট প্রকাশ করা হয়নি। বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারিংয়ের পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যান এক তরুণ। ম্যাচটিতে পূর্ব পরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলে ওই তরুণ 5 কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন। অভিযোগকারী মোহাম্মদ রাকিব সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি থানায় লিখিত অভিযোগ নিয়ে উপস্থিত হন। তবে পুলিশ জানিয়েছে এই বিষয়ে তাদের আইনগত এখতিয়ার নেই। রাকিবের অভিযোগ, ম্যাচে অন্যায্য পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল করা এবং মিশরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনিও মিশরের সমর্থকরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি ফিফার কাছ থেকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রাকিব গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নেয়নি, তাই তিনি একই অভিযোগ নিয়ে আদালতে যাবেন। প্রয়োজনে মানববন্ধন সহ অন্য কর্মসূচিও পালন করবেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।